আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরি, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমি আজকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নিব। আমার পড়ানোর বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে প্রেষণা অধ্যায়টি আজকে শুরু করব। আমি প্রেষণা অধ্যায় থেকে আজকে যে টপিকগুলো আলোচনা করব: প্রেষণার ধারণা, প্রেষণার বৈশিষ্ট্য, প্রেষণার প্রক্রিয়া বা চক্র। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল সেশনে চলে যাই। প্রেষণার ধারণা আলোচনা করব। এখন আমরা একটি উদ্দীপক পড়ছি, যা দেখে প্রেষণার ধারণাটা অর্জন করতে সক্ষম হব। ফরহান সাহেব একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের একজন নির্বাহী। অধস্তনদের কাছ থেকে কাজ আদায় করার জন্য তিনি তাদেরকে নানাভাবে উৎসাহিত করেন। তিনি অধস্তনদের আর্থিক অনার্থিক বিভিন্ন ধরনের প্রয়োজন চিহ্নিত করে সেগুলো পূরণের চেষ্টা করেন। অধস্তনরাও নির্বাহীর আচরণে অনুপ্রাণিত হয়ে তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করেন। জনাব ফারহান কর্তৃক উৎসাহিতকরণের উল্লিখিত প্রক্রিয়াটাই হলো ব্যবস্থাপনা। তাহলে এখানে আমরা কি দেখলাম যে ফারহান সাহেব একজন নির্বাহী, তিনি অধস্তনদের নানাভাবে উৎসাহিত করে কাজ আদায় করে নিচ্ছেন এবং তিনি কিভাবে তাদেরকে উৎসাহিত করছেন, তাদের বিভিন্ন আর্থিক এবং অনার্থিক দিকগুলো চিহ্নিত করছেন এবং সেগুলো পূরণ করে তাদেরকে উৎসাহিত করছেন এবং তারাও তাদের সর্বোচ্চ দিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করছে। এটাই হলো প্রেরণা, মূলত প্রেষণা, বা এইভাবে কর্মীদেরকে প্রেষিত করা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব যে প্রেষণা বলতে আমরা কি বুঝি। প্রেষণার ইংরেজি শব্দ হলো মোটিভেশন, যা ল্যাটিন মোটিভাস শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রেরণা দেওয়া, উৎসাহ, উদ্দীপনা ইত্যাদি। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করার জন্য লক্ষ্য অর্জনের জন্য যে কার্য সম্পাদন করা হয় এবং সঠিকভাবে কার্য সম্পাদনের জন্য উৎসাহিত বা অনুপ্রাণিত করাটাকেই বলা হয় প্রেষণা। আচ্ছা, প্রেষণা সম্পূর্ণভাবেই একটা মনস্তাত্ত্বিক বিষয়। নির্বাহী প্রথমে কর্মীদের ইচ্ছা শক্তিকে তার নির্বাহীর অনুকূলে আনেন এবং তারপরে তিনি কর্মীদের দিয়ে সম্পূর্ণ কাজ করিয়ে নেন। মানুষের শারীরিক ও মানসিক দু ধরনের সামর্থ্য আছে। শারীরিক সামর্থ্যের ব্যবহার অনেকাংশে নির্ভর করে মানসিক সামর্থ্যের উপর, আর মানসিক সামর্থ্য নির্ভর করে কর্মীদের তাদের প্রেষণার উপর। আচ্ছা, নির্বাহী কর্মীদের কার্য সম্পাদনের জন্য এমনভাবে উদ্বুদ্ধ করেন যাতে কর্মীরা তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করতে সক্ষম হয়ে থাকে। আচ্ছা, কর্মীদের প্রচেষ্টা নির্ধারিত হয়ে থাকে ব্যবস্থাপনা কর্তৃক প্রদত্ত প্রেষণার উপর, আর প্রেষণা কর্মীদের আচরণকে পরিবর্তনের মধ্য দিয়ে কার্য সম্পাদনের ইতিবাচক সাড়া দিয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে প্রেষণা হলো কর্মীদের প্রতিষ্ঠানের লক্ষ্যের দিকে কাজ করার এমন একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পাদন করে থাকে। এখন আমরা প্রেষণার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করব। আচ্ছা, এখন আমরা প্রেষণার বৈশিষ্ট্য আলোচনা করছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে
প্রেষণা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে ত্বরান্বিত করে। আচ্ছা, প্রেষণা ব্যবস্থাপনার এমন একটি কাজ যা কার্য সম্পাদনে কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে থাকে। প্রতিষ্ঠানে প্রেষিত কর্মীদের কাছ থেকে যৌক্তিক আচরণ লক্ষ্য করা যায়। আচ্ছা, যারা প্রতিষ্ঠানে প্রেষিত হয় তাদের কাছ থেকে সেই প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত আচরণ লক্ষ্য করে। কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা প্রেষণা মানে কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা প্রেষণার গুরুত্বপূর্ণ মানে রক্ষার ক্ষেত্রে উৎপাদনশীলতা রক্ষার ক্ষেত্রে প্রেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, 2 নম্বরটা হলো মানবীয় উপাদান যেমন কর্মরত কর্মচারী, কর্মকর্তাদের কর্মকর্তার কার্যকর ব্যবহার প্রেষণার উপর নির্ভরশীল। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি, যে মানবীয় উপাদান যেমন কর্মরত কর্মচারী, কর্মকর্তার কার্যকর ব্যবহার প্রেষণার উপর নির্ভর করে। কার্যকর ব্যবহারটা কি? কার্যকর ব্যবহার হলো কর্মচারীদের অভাব অভিযোগ, তারপরে হলো অনুভূতি, তারপরে আশা আকাঙ্ক্ষা, পছন্দ অপছন্দ, যা বহুলাংশে প্রেষণার উপরই নির্ভর করে থাকে। এটা হলো কর্মীদের কার্যকর ব্যবহার। আচ্ছা, 3 নম্বরটা হলো যে প্রেষণা মানুষের অভাবকে কেন্দ্র করে আবর্তিত হয়। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি প্রেষণা, যে প্রেষণা মানুষের অভাবকে কেন্দ্র করে আবর্তিত হয়। আচ্ছা, মানুষের নানা ধরনের অভাব কর্মীদের মধ্যে পরিলক্ষিত হয়। কিছু অভাব আছে যা পূরণের জন্য অর্থের প্রয়োজন হয়, আবার কিছু অভাব যেমন সম্মান, আত্মমর্যাদা, স্বীকৃতি ইত্যাদির সাথে সম্পর্কিত। এক এক স্তরের কর্মীদের এক এক ধরনের অভাব পরিলক্ষিত হয়। ব্যবস্থাপনা এই অভিজ্ঞতাগুলোকে চিহ্নিত করে এবং তা মোচনের চেষ্টা করে থাকে। আচ্ছা, 4 নম্বরটা হলো প্রেষণা ব্যক্তি স্বাতন্ত্রতা দ্বারা ব্যক্তি স্বাতন্ত্র প্রেষণা
প্রেষণা ব্যক্তি স্বাতন্ত্রতা দ্বারা তাড়িত হয়ে থাকে। যে পৃথিবীর একটি প্রবাদ আছে যে যে ফুলে যে যে দেবতা যে ফুলে তুষ্ট হয় তাকে সে ফুল দিয়েই পুজো করতে হয়। পৃথিবীর প্রত্যেক মানুষ পরস্পর থেকে আলাদা এবং প্রত্যেকের চাহিদার মধ্যে পার্থক্য রয়েছে। সেই জন্য তাদের অভাব অভিযোগ বিবেচনা করে যে কর্মীকে যেভাবে সন্তুষ্ট করা যায় তাকে সেইভাবেই সন্তুষ্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, মানুষের চিন্তা চেতনা, পছন্দ অপছন্দ, তারপরে ভালো লাগা মন্দ লাগা, পরে আবেগ অনুভূতি, ফ্যাশন প্রবণতা আলাদা থাকায় আলাদা হওয়ার কারণে যে মানুষকে যেভাবে সন্তুষ্ট করলে তার কাছ থেকে বেশি সুবিধা পাওয়া যাবে তাকে সেইভাবেই সন্তুষ্ট করতে হবে। আচ্ছা, 5 নম্বরটা হলো প্রেষণা মনস্তত্ত্বের সাথে প্রেষণা কর্মীদের মনস্তত্ত্বের সাথে জড়িত। আচ্ছা, কর্মীদের মন মানসিকতা অনুধাবন করে প্রেষণা প্রদান করতে হয়। যদিও কর্মীদের মন বোঝা খুব জটিল, এটা খুবই কঠিন কাজ, কারণ সহজে মানুষের মন বোঝা যায় না। তারপরেও ব্যবস্থাপককে চালিয়ে যাতে তাদের মানসিকতা বোঝা যায় সে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সেই অনুযায়ী তাদের সাথে আচরণ করতে হবে এবং সুবিধা প্রদান করতে হবে। যে ব্যবস্থাপক যত বেশি কর্মীদের মন সম্পর্কে বুঝতে পারবে সেই প্রতিষ্ঠান তত বেশি সফলতা অর্জন করবে। আচ্ছা, তারপরে আসছে প্রেষণার প্রকৃতি ইতিবাচক আচ্ছা, প্রেষণার প্রকৃতি ইতিবাচক বা নেতিবাচক উভয় ধরনেরই হতে পারে। আচ্ছা, কোনো কর্মীকে প্রশংসা বা পুরস্কৃত করলে যেমন কর্মী প্রেষিত হয়, আবার তার কাছ থেকে কাজ আদায় করার জন্য তাকে বিভিন্ন ধরনের তিরস্কার বা শাস্তি অথবা ভয়ভীতিও প্রদর্শন করা হতে পারে। আচ্ছা, তারপরে আসছে প্রেষণা লক্ষ্যকে ঘিরে আবর্তিত হয়। প্রতিষ্ঠানে
নির্ধারিত লক্ষ্য অর্জন করার জন্য কর্মীদেরকে কি করতে হয়? কর্মীরা যে কাজ করে তার উপর নির্ভর করতে হয়। আবার কর্মীদের আবার আবার এই কর্মীদেরই কাজ সম্পাদন নির্ভর করে ব্যবস্থাপনার কাছ থেকে কতটা সেই কর্মীটা প্রেষিত হচ্ছে তার উপর। তার মানে প্রতিষ্ঠানকে যে মানে প্রতিষ্ঠানেরকে কর্মীরা কাজ করে তাদের সফলতা অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আবার কর্মীরাও আশা করবে যে তারা প্রতিষ্ঠান থেকে কিছু পাবে। আচ্ছা, তারপরেটা হলো প্রেষণা একটি ধারাবাহিক প্রক্রিয়া। উপরে লিখি। প্রেষণা একটি ধারাবাহিক প্রক্রিয়া। আচ্ছা, কর্মীদের ব্যক্তি স্বাতন্ত্র্যতা ও স্তরের ভিত্তিতে সর্বদাই ব্যবস্থাপনার পক্ষ থেকে প্রেষণা প্রদান করা হয়ে থাকে। যেহেতু মানে কোনো একটা স্তরে প্রেষণার কার্যক্রম বন্ধ করে দিলে তখন আর কর্মীরা কাজ করতে চায় না। এজন্য আগে থেকে নির্ধারিত পদ্ধতিতে কর্মীদেরকে ধারাবাহিকভাবে প্রেষণা প্রদান করা হয়ে থাকে। আমরা প্রতিষ্ঠানের প্রেষণার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে থাকি। এখন আমরা ব্যবস্থাপনা প্রক্রিয়া বা ব্যবস্থাপনা চক্র আলোচনা করব। আচ্ছা, আমরা জানি যে প্রেষণার কি করে? প্রেষণা কর্মীদের উদ্দীপ্ত করে উৎপাদনমুখী কার্য সম্পাদনের মাধ্যমে প্রতিষ্ঠানে বা কোনো প্রাতিষ্ঠানিক বা কোনো ব্যক্তিগত লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করার প্রক্রিয়াটাকেই বলা হয় প্রেষণা। প্রেষণা প্রক্রিয়া এটি একটি চলমান প্রক্রিয়া বা ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কিছু সুনির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি রয়েছে যা পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়ে থাকে। আচ্ছা, তা এজন্য একে প্রেষণা চক্র বলা হয়ে থাকে। আচ্ছা, প্রেষণা চক্রের মধ্যে কি কি পর্যায়গুলো রয়েছে? প্রেষণা চক্র প্রথম যে পর্যায়টা সেটা হলো যে অভাব বা ঘাটতি। অভাব বা ঘাটতি। আচ্ছা, এই অভাব বা ঘাটতিটা কি? প্রেষণা চক্রের প্রথম যে মানুষের জৈবিক ও মনস্তাত্ত্বিক অক্ষমতা থেকে কর্মীদের মধ্যে কি হয়? অভাব বা ঘাটতির জন্ম নেয়। তা দূর না হলে কর্মীরা মানসিকভাবে কি হয়? বিধ্বস্ত হয়ে পড়ে। ব্যবস্থাপক কর্মীদের অভাবের তীব্রতা অনুধাবন করে এবং সেটা জানার জন্য মানে বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে শুরু করে। আচ্ছা, প্রথম হলো অভাব বা ঘাটতি। কোত্থেকে এটা উৎপন্ন হয়? যে জৈবিক বা মনস্তাত্ত্বিক অক্ষমতা থেকে কর্মীদের মধ্যে এক ধরনের অভাব বা ঘাটতি দেখা দেয় এবং সেটা পূরণ করার জন্য কর্মীদের বা তাদের ওই ঘাটতির তীব্রতা বোঝার জন্য তারা বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে শুরু করেন। আচ্ছা, তারপরের পর্যায়টা কি? অভাব পরিতৃপ্তির উপায় অনুধাবন।
তারপরে প্রথমটা কি ছিল, অভাব বা ঘাটতি নির্ধারণ করা হলো বা তৈরি হলো। সেই অভাব বা ঘাটতি পূরণ করার জন্য চিহ্নিত করার পর তা পরিতৃপ্তির উপায় বা পদ্ধতি, হ্যাঁ, পদ্ধতি অনুসন্ধান করতে হবে। কারণ কারণ প্রত্যেক কেননা সকল কর্মীরই অভাব পরিলক্ষিত হয়ে থাকে। সেই অভাবগুলো কি কি, সেটা হলো তাই প্রতিষ্ঠানে যারা নিয়োজিত আছে তাদের মানসিকতা বুঝতে হবে, তারপরে অভাব অভিপ্রায়, তার কর্মীদের মন, এগুলো বুঝে তাদের অভাবটা পূরণ করার জন্য বিভিন্ন উপায় বা পদ্ধতি বের করতে হবে। তারপরে আসছে অভাব পরিতৃপ্তিদায়ক আচরণ নির্ধারণ। আচ্ছা, পরিতৃপ্তির জন্য যে পদ্ধতিগুলো বের করা হয়েছে সেটা যখন প্রয়োগ করা হবে তখন কোনো কোনো কর্মী সেখান থেকে ইতিবাচক মানে ব্যবহার করবে এবং কিছু কিছু কর্মী সেখান থেকে অসন্তুষ্ট প্রকাশ করবে বা নেতিবাচক প্রভাব বিস্তার করবে। সেই ক্ষেত্রে যেগুলো ইতিবাচক সেখান থেকেই যে সমস্ত ক্ষেত্রে ইতিবাচক হবে সেই পদ্ধতিগুলোকেই গ্রহণ করতে হবে। কারণ সব সকল ক্ষেত্রে সবার চিন্তা ভাবনা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। আচ্ছা, তারপরে আসছে অভাব পরিতৃপ্তির মূল্যায়ন। তাহলে এখানে কি করা হয়েছিল, যে অভাব পূরণ করার জন্য একটা পদ্ধতি নির্ধারণ করা হয়েছিল, হ্যাঁ, ইতিবাচক যে পদ্ধতিটা সেটাই নির্ধারণ করা হয়েছিল। এখন এই ক্ষেত্রে এসে অভাব যে পদ্ধতিটা নির্ধারণ করা হলো সেটা মূল্যায়ন করার বা পরিশোধ করার ক্ষমতা প্রতিষ্ঠানের আছে কিনা সেটা এখানে মূল্যায়ন করে দেখতে হবে। কারণ পদ্ধতি শুধু নির্ধারণ করলেই হবে না, সেটা প্রতিষ্ঠানের সেই পরিশোধ করার বা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা মূল্যায়ন করে দেখতে হবে। এটাই হলো যাচাই এই পদক্ষেপের কাজ। আচ্ছা, তারপরে হলো কিছু আছে আর অনার্থিক উপায়, এগুলোরও কোনো ধরনের প্রতিষ্ঠানের প্রয়োগের ক্ষেত্রে বাধা আছে কিনা সেটাও যাচাই বাছাই করে দেখতে হবে। বন্ধ করো। আচ্ছা, ভবিষ্যৎ অভাব নির্ধারণ ভবিষ্যৎ অভাব নির্ধারণ ও পরিতৃপ্তির উপায় নির্বাচন। তাহলে এখন যে পদ্ধতির মাধ্যমে, হ্যাঁ, বর্তমান অভাবগুলো মেটানো হলো, হ্যাঁ, ভবিষ্যতে অন্য ধরনের নতুন অভাব দেখা দিতে পারে। তাহলে সেক্ষেত্রে এখনই ব্যবস্থাপকদের চিন্তা করে রাখতে হবে যে ভবিষ্যতে আর কি কি ধরনের অতৃপ্তি বা নতুন অভাব দেখা দিতে পারে, সেগুলো সম্ভাব্য উপায় খুঁজে বের করে রাখতে হবে। তা না হলে বর্তমান যে অভাবগুলো মেটানো হচ্ছে এতে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হবে। আচ্ছা, তারপরে আসছে
অতৃপ্ত অভাব। আচ্ছা, অতৃপ্ত অভাব। অভাব পূরণ করার জন্য বা সর্বাধিক অভাব যাতে পূরণ করা যায় সেরকমই একটি পদ্ধতি প্রতিষ্ঠানে প্রয়োগ করা হয়, কিন্তু এতে অনেকেরই অভাব মিটবে, কিন্তু কিছু কিছু ব্যক্তির অভাব মিটবে না বা সেই ক্ষেত্রে সমস্যা দেখা থেকেই যাবে। তখন এই যাদের এই কিছু কিছু সমস্যা রয়ে গেল, সেই সমস্যাগুলো কিভাবে মেটানো যায় সেটার একটি বিকল্প পদ্ধতি বা উপায় বের করতে হবে। তারপরেটা আসছে লক্ষ্যমুখী আচরণ। লক্ষ্যমুখী আচরণ উপযুক্ত বা কাঙ্ক্ষিত প্রেষণা পাওয়ার পর কর্মীরা নানামুখী আচরণে উদ্বুদ্ধ হয়। এই পর্যায়ে কোনো নির্ধারিত লক্ষ্যকে ঘিরে কর্মীরা আচার আচরণ নির্ধারণ করে এবং সেই নির্ধারিত আচরণেই প্রতিষ্ঠানটি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। ফলে কি হয়, প্রতিষ্ঠানের লক্ষ্য নিশ্চিত হয়। আচ্ছা, অভাবের সর্বশেষ হলো অভাবের পরিতৃপ্তি লাভ। অভাবের পরিতৃপ্তি লাভ লক্ষ্য পূরণের মধ্য দিয়ে কর্মীদের অভাবের পরিসমাপ্তি ঘটে। আবার প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে কর্মীদের চাওয়া পাওয়ারও পরিতৃপ্তি ঘটে থাকে। ফলে কর্মীরা চূড়ান্তভাবে প্রেষিত হয়ে থাকে। এটাই হলো প্রেষণা চক্র। তাহলে এখানে আমরা কি পেলাম? প্রেষণা চক্রের মধ্যে প্রথম হলো অভাব বা ঘাটতিটা বের হয়ে আসবে। হ্যাঁ, তারপরে সেই ঘাটতি চিহ্নিত করতে হবে, সেটা সেই অভাব পরিতৃপ্তির উপায় অনুধাবন করতে হবে যে এই অভাবটা পূরণের জন্য কি কি উপায় বা পদ্ধতিতে সেটা সমাধান করা যায়। তারপরে অভাব পরিতৃপ্তিদায়ক আচরণ নির্ধারণ। সেক্ষেত্রে যে পদ্ধতিটা আবিষ্কার করা হলো, সেক্ষেত্রে দেখা যাবে কারো কারো আচরণ সমস্যা সমাধান হবে এবং কারো সমস্যার সমাধান হবে না। সেই ক্ষেত্রে যেটা সর্বোচ্চ বা সর্বাধিক সমস্যা সমাধান করতে পারবে সেটাকে নির্বাচিত বা নির্ধারণ, সেই পদ্ধতিটাই প্রেষণার জন্য নির্ধারণ করতে হবে। অভাব পরিতৃপ্তির মূল্যায়ন। এই ক্ষেত্রে যে পদ্ধতিটাকে নির্ধারণ করা হলো, সেই ক্ষেত্রে সেটা বহন করার ক্ষমতা প্রতিষ্ঠানের আছে কিনা, এই ক্ষেত্রে সেটাকে মূল্যায়ন করে দেখতে হবে। এবং অনার্থিক যে প্রেষণা দেওয়ার যে পদ্ধতিগুলো, সেটা প্রয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানে কোনো বাধা আছে কিনা। তারপরে ধাপটা হলো ভবিষ্যৎ অভাব নির্ধারণ ও পরিতৃপ্তির উপায় নির্বাচন। যে পদ্ধতির মাধ্যমে অভাবটা পূরণ করা হচ্ছে সেটা হলো বর্তমানের সময়ের, কিন্তু ভবিষ্যতে এই পদ্ধতির যে প্রেষণা দেওয়া হচ্ছে যে পদ্ধতিতে, সেটা সম্পূর্ণ অভাব নাও মেটাতে পারে বা কর্মীরা প্রেষিত নাও হতে পারে। সেই ক্ষেত্রে আর কি কি অভাব তাদের কর্মীদের বের হতে পারে বা নতুন অবস্থায় আসতে পারে, সেটা বের করে সেটা উপায়গুলো ব্যবস্থাপকদের আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখতে হবে, তা না হলে ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হবে। তারপর হলো অতৃপ্ত অভাব। হ্যাঁ, এই প্রেষণা পাওয়ার পর কোনো কোনো কর্মী বা কর্মকর্তার অভাব মিটে যায়, আবার কারো কারো অভাব থেকে যায়। সেটা তাদের চাহিদাটা এটুকু দ্বারা তৃপ্ত হয় না। সেই ক্ষেত্রে নতুন বিশ্লেষণের মাধ্যমে বা নতুন চিন্তাভাবনা করে আরও পদ্ধতি বের করতে হবে, যেটা দিয়ে তাদের এই সমস্যাটারও সমাধান করা সম্ভব। আচ্ছা, লক্ষ্যমুখী আচরণ। এই সমস্ত অভাব পূরণ হওয়ার পর কর্মীরা নানাভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে আসে এবং তারা কি করে, যে
কোনো নির্ধারিত লক্ষ্যকে ঘিরে কর্মীর আচার আচরণ নির্ধারিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। এভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নিশ্চিত হয়ে থাকে। আর অভাবের পরিতৃপ্তি লাভ। আচ্ছা, লক্ষ্য পূরণের মধ্য দিয়ে কর্মীদের যে অভাবের পরিসমাপ্তি ঘটে এবং প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধার মাধ্যমে কর্মীদের চাওয়া পাওয়ার পরিসমাপ্তি ঘটে। এইভাবেই কর্মীরা মানে চূড়ান্তভাবে প্রেষিত হয়ে থাকে বা চূড়ান্তভাবে তারা লাভবান হয়ে থাকে। এটাই হলো প্রেষণা চক্র। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে যা পড়ালাম সেটা ভালো করে পড়বে আশা করি। হ্যাঁ, আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামী সপ্তাহে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।